পূর্ণাময়ী অন্তিম পর্ব শেষ অংশ। সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে, চারদিকে অমাবস্যা রাতের মতো অন্ধকার। আলোকিত চারটা হারিয়ে গেছে গহীনে, আর কখনো সেখান থেকে উদয় হবে না। হাসপাতালে বেডে আহত অবস্থায় শুয়ে আছে ফারজাদ। পাশে বসে আসমা আর চোখে বারবার তাকাচ্ছে ফারজাদের দিকে। সব সময়ের মতো সে এখনও নিরুপায়। ছেলে মাহির জন্য সবকিছু সহ্য করতে হচ্ছে। নিজে সকল অত্যাচার সহ্য করতে পারবে, কিন্তু সন্তানের কোনো আঘাতকে মা সহ্য করতে পারে? ওনার দেহটা মর্গে পড়ে আছে। সকাল হলে তাকে দাফন করা হবে। মর্গের বাহিরে বসে আছে আয়েশে, তার সহকারী নূর আর অফিসার রুবেল। আয়েশে কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। এতজনকে হারিয়েছে, সহ্য করে নিয়ে এগিয়ে চলেছিল, কিন্তু পূর্ণার সুখ কীভাবে সহ্য করবে? মাহিকে শত চেষ্টার পরও আটকানো যায় না। মর্গের ভিতরে চলে গেছে। দুই হাত পূর্ণার পা দুটি শক্ত করে ধরে মাথা রেখে বসে আছে। পাগলের মতো আচরণ করছে, অস্বাভাবিক হয়ে গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফারজাদ বলেছে পূর্ণা ও মোহন একসাথে শিশু পাচার চক্রে কাজ করেছিল। পূর্ণা এই চক্রের নেতা উস্তাদ। তাদের দুজনেকে একসাথে দুর্গে ঢুকতে দেখে সন্দেহ হয়, তাই সে নিজে প্রবেশ করছে। মোহনের সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল, তাই মোহন পূর্ণাকে হত্যা করে। ফারজাদ তখন বাধা দিতে এলে মোহন তাকে এলোপাথারি ছুরি আঘাত করে পালিয়ে যায়। আসমা সব জানে, তার মিথ্যেগুলো যেন চুপ করে আছে, দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সবাই সন্দেহ করছে সে মিথ্যা বলছে। পূর্ণা কখনো অন্যায় করেনি, সে শিশু পাচারকারী হতে পারে না, তাকে ফাঁসানো হয়েছে। মাহি খানিকক্ষণ পূর্ণার পায়ের উপর মাথা রেখে বসে থেকে ধীরে ধীরে চোখ তুলে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মিনিট কয়েক স্থির চোখে তাকিয়ে থেকে বলল, আমার প্রিয়তমা, মায়াবী চোখের পূর্ণাময়ী, ঘুমালে তোমাকে একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগে। মাহি কপালে চুম্বন করে বলল, আমার প্রিয়তমা, একটু তাকাও আমার দিকে, শুনুন না। পূর্ণাময়ী প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে পুরো একটা উপন্যাস লেখা যায়। আমিও লিখতে চাই, একবার তাকাও না আমার দিকে। তোমাকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়েও তাহলে হবে। এই উপন্যাসের নাম দিব মায়াবী চোখের প্রিয়তমা। মাহি কথা শেষ করে আবার কয়েক মিনিট চুপ থেকে বলল, কথা বলবে না আমার সাথে? এত রাগ? তুমি সবসময় রাগ করলে আমার সাথে কথা বলো না, এটা অন্যায়। পূর্ণাময়ী, স্বামীকে কষ্ট দিচ্ছ, তোমার পাপ হবে। তুতা পাখির মতো তোমার কণ্ঠস্বর না শুনে আমি কিভাবে থাকবো? পূর্ণার হাত ধরে চুমু দিয়ে বলল, এই পূর্ণাময়ী, চলো আমরা আমাদের ভালোবাসার ঘরে যাই। পূর্ণাহির প্রেম আমি নিজ হাতে বানিয়েছি, তুমি যেমন করে বলেছ ঠিক তেমন। চলো আমরা সেখানে যাই। মাহি আবার একটু থেমে ক্ষুদ্র স্বরে বলল, এবার কিন্তু রাগ হচ্ছে, তুমি কেন উঠছো না? আমার কথা কি শুনতে পারছো না? মাহির ক্ষুদ্র কণ্ঠস্বর শুনে দৌড়ে আসে রুবেল। মাহি একা একা কথা বলছে, এই দৃশ্য সহ্য করার মতো না। রুবেল মাহিকে বলল, চলো আমরা বাহিরে যাই। যাবো না, ওকে আমার সাথে কথা বলতে হবে। রুবেল বলল, পূর্ণাকে একা থাকতে দাও, চলো আমরা একটু বাহিরে যাই। মাহিকে জোর করে নিয়ে যায় রুবেল। বিপদের সময় ফুরা নেই। অন্ধকার অমাবস্যার রাত শেষ হচ্ছে না, মনে হচ্ছে এক রাত 365 দিনের সমান। ছোট্ট মিহির আয়েশের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সকাল থেকে সারাক্ষণ মাকে খুঁজছে। আসমাকে বলেছিল মায়ের জন্য তার বুকের ভিতর কেমন জানি লাগছে, হয়তো মায়ের চলে যাওয়াটা অনুভব করতে পারছিল। সে কি বুঝতে পারছে তার মা পৃথিবীতে নেই? আয়েশে কাঁদো কাঁদো সরে বলছে, সকাল হলে পূর্ণাকে দাফন করতে হবে। তার মিষ্টি হাসিটা আর কখনো দেখব না, আর কখনো আমাকে খালা বলে ডাকবে না, আমার সাথে অভিমান করবে না। বলতে বলতে উচ্চ স্বরে কাঁদতে লাগলো। রুবেল দ্রুত মিহিরকে কোলে নিয়ে দূরে সরে যায়। ফারজাদ বেডে শুয়ে আছে। আসমা মিনমিন স্বরে বলছে, কেন এটা করলেন? পূর্ণাকে বাঁচিয়ে রাখা যেত না? নিষ্পাপ মেয়েটার কি করে মারতে পারলেন? ফারজাদ অবাক হয়ে তাকিয়ে বলছে, কি করলাম? কি করলাম? এমনভাবে বলছে মনে হচ্ছে হত্যা করা তার নিত্যদিনের কাজ। দমকে সরে বলল, আসমা চুপ থাকো, এতদিন যেভাবে ছিলে। একটু থেমে, আমার বৌমা অনেক কষ্ট পেয়ে মারা গেল, মৃত্যুর আগে তার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আসমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করেছেন তার সাথে বলুন? কি করবো? আসমা শুধু বলেছে, আমার উত্তরসূরি মাহি, সে আসল ওস্তাদ। পূর্ণা কি বলে মারা গেল জানো? সে বলেছিল পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে। আমি বলছি রয়েছে বিশ্বাসঘাতকতা। ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি। যার বুকে আমার প্রশান্তি, তাকে কি করে ঘৃণা করি? তাকে বলে দিও ছুরি আমাকে হত্যা করতে পারেনি। তার দেওয়া বিশ্বাসঘাতকতা আমাকে চূর্ণ বিচূর্ণ করে নিষ্ঠুর পৃথিবী দিয়েছে, মৃত্যু দিয়েছে। আসমা চোখে অশ্রু। মিনিট কয়েক চুপ থেকে ক্ষুব্ধ হয়ে ফারজাদের গলা চেপে ধরে বলল, আমি তোমাকে মেরে ফেলবো। কি করেছিস তুই শয়তান, নিষ্ঠুর? কীভাবে এই মিথ্যা বলতে পারলি? আসমাকে পেটে আঘাত করলো, ছিটকে দূরে গিয়ে পড়লো। ফারজাদ বলল, তোমারও বৌমার কাছে যাওয়ার শখ জেগেছে। ছেলে আর নাতির কথা ভুলে যেও না, ওদের দেখার কেউ নেই। আর স্বামীর সাথে তুই তুকারি করছো, তোমার পাপ হবে। আসমা, আপনি মাহিকে নিয়ে মিথ্যা বলছেন। মাহি নিষ্পাপ, ওস্তাদ না। ফারজাদ হেসে বলল, সেটা তো তুমি আর আমি জানি। পূর্ণার কাছে মাহি ওস্তাদ, আর পুরো দেশের কাছে পূর্ণা। খেলাটা কেমন লেগেছে আসমা? আপনি একটা নিষ্ঠুর খুনি। শয়তানও আপনার কাছে মাথা নত করবে। আপনার মৃত্যু অনেক ভয়ঙ্কর হবে। ফারজাদ ধমক দিয়ে, হয়েছে আসমা, চুপ থাকো। নিজের স্বামীকে অভিশাপ দিচ্ছ। অভিশপ্ত রাত কেটে সকাল হয়েছে, কিন্তু সূর্যের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হবে। ফারজাদ কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অন্যদিকে পূর্ণার শেষ যাত্রা। দাফন করা হবে মাহির তৈরি করা সেই ভালোবাসার ঘরের পাশে। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
মাহি কবরের পাশে বসে আছে, কেউ তাকে উঠাতে পারছে না। নিজের হাতে তার প্রিয়তমাকে কবরে রেখেছে, কবরের উপর হাত রেখে দৃঢ় কণ্ঠে বলছে, হ্যাঁ আমার প্রিয়তমা, আমার ভালোবাসা, তুমি কোন গহীনে হারিয়ে গেলে। তুমি হীনার প্রতিটি মুহূর্ত আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। তোমার ওই মায়াবী চোখ আমার প্রশান্তি, কি করে আমি আর শান্তি থাকি। তোমার পাগলামি রাখছিল, আমার মুখের হাসি, সেই হাসি চিরতর কেড়ে নিলে। হে আল্লাহ, পূর্ণাময়হীন এই জীবন আমি চাই না, আমাকে ও আমার ভালোবাসার কাছে নিয়ে চলো। রুবেল পাশে দাঁড়িয়ে আছে, একজন পুলিশ আসে, তার হাতে খবরের পত্রিকা, সেখানে লেখা আছে আইনজীবী পূর্ণা শিশু পাচারকারী নেতা উস্তাদ ছিল তার সহকারী ছুরির আঘাতে নিহত হয়েছে, সহকারী মোহন পলাতক। রুবেল রাগান্বিত হয়ে পত্রিকা ছুঁড়ে ফেলে দেয়, বলে এর শেষ দেখে ছাড়বো। একটু থেমে, পূর্ণা ম্যাডাম, আপনি একা কেন গেলেন? যদি আপনার জায়গায় আমি থাকতাম। মাহি ক্লান্ত শরীরে নিজের ঘরে দরজায় দাঁড়ালো। পূর্ণা তাকে দেখে প্রতিদিনের মতো হাসি মুখে দৌড়ে এসে জড়িয়ে ধরায়। মাহি কপালে চুম্বন করে বলল, ক্ষমা করো প্রিয়তমা, আজকে একটু দেরি হয়ে গেল। পূর্ণা হাত টেনে নিয়ে ভিতরে নিয়ে যায়। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখার সময় মাহির দেখে পূর্ণার লেখা একটা চিঠি। পিছনে ঘুরে হেসে এসে বলছে, আরে পূর্ণাময়ী, তুমি আমার জন্য চিঠি লিখেছো, দেখি তুমি কেমন লিখতে পারো। মাহি পড়া শুরু করলো। প্রিয়, আমার প্রাণপ্রিয় স্বামী, আমার সহযোদ্ধা, আমার ভালোবাসা, বেঁচে থাকার শক্তি তোমার বুকে, আমার প্রশান্তি, আমাকে ভালোবাসতে শিখিয়েছো, নতুন করে অনুভূতি জাগিয়েছো। হে ভালোবাসা আমার, তোমাকে ছাড়া এই জীবন বৃথা, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। ভালোবাসা শুধু ভালোবাসা নয়, দুটি হৃদয়ের একটি আত্মা। হে ভালোবাসা আমার, 60টি বছর তোমার সাথে কাটিয়েছি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড তোমাকে নতুন করে পেয়েছি। আমি পরিপূর্ণ, তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি, বিশ্বস্ত হাত পেয়েছি। আমার ভালোবাসা তুমি, তুমি ছাড়া আমি অপূর্ণ। তোমাকে হারানোর বিরহ যেন আমার সহ্য করতে না হয়। প্রতিটি মুহূর্তে খোদার কাছে চাও এই পৃথিবী থেকে আমার স্বামীর আগে যেন আমার বিদায় হয়। হে আমার ভালোবাসা, 7 জন্মের সঙ্গী হিসেবে তোমাকে চাই। আকাশ বাতাস চাঁদ তারা যেমন সত্যি, তেমনই তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। ভালোবাসি, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। মাহিবিন চৌধুরী, ইতি তোমার প্রিয়তমা পূর্ণাময়ী। মাহি চিঠি পড়ে পূর্ণাময়ী বলে তাকায়, দেখতে পায় পুরো ঘরে সে ছাড়া আর কেউ নেই। মনে পড়ে পূর্ণাময়ী আর কখনো আসবে না। ক্লান্ত হয়ে বাসায় আসলে তাকে জড়িয়ে ধরে প্রশান্তি দেবে না, বাসা থেকে বের হলে তার পথের দিকে তাকিয়ে থাকবে না। মাহি চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লো। আসমান দরজার আড়াল থেকে ছেলেকে দেখছে, শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাছে, ছেলের অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে আসমা একা একাই বলছে, আর এভাবে চলতে পারে না, এবার সব শেষ হবে। মাহির সময় হয়েছে সত্যিটা জানার। আসমান দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। ফারজাত আসমার সামনে পড়তে চমকে ওঠে। আসমান 2 গালে চেপে ধরে বলে, এত উত্তেজিত হচ্ছ কেন? আবার কি ফোন দিয়ে আসছো? আসমা কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। মাহি কাঁদছে, তাই নিজেকে সামলাতে পারিনি। ফারজাত কয়েক সেকেন্ড তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি আসছি। বোঝা যাচ্ছে নেই শরীর নিয়ে। ফারজাত ঘুরে কয়েক সেকেন্ড চুপ থেকে স্বাভাবিক স্বরে বলল, আমার জায়গা যেখানে। ফারজাত চলে যায়, আসমা নিজের ঘরে চলে যায়। আধা ঘন্টা পর মাহি আসমার কাছে আসে। দরজা বন্ধ দেখে বাহিরে দাঁড়িয়ে আম্মা বলে ডাকতে থাকে। বেশ কয়েকবার ডাকে, কোনো সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। আসমা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। মাহি আম্মা বলে চিৎকার করে ঝুলন্ত পা পেঁচিয়ে ধরে বলল, আম্মা আপনি কি করলেন? আপনারা সবাই স্বার্থপর হয়ে গেছেন, সবাই চলে যাচ্ছেন আমাকে রেখে। মাহি বিছানার উপর একটা চিঠি ও ছোটো বাচ্চার জামা দেখতে পায়, চিঠি হাতে নেয়। প্রিয় ছেলে আমার, আমার নক্ষত্র, আমার পৃথিবী, আমার কলেজা, প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অপরাধী, এমন পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না। তারপর তোমার কাছে আমি ক্ষমা চাইবো। বাবা, আমার ছেলে, আজ তোমার মায়ের পরিচয় জানবি, সাথে তোমার জীবনের রহস্য। আমি জমিদার কৃষ্ণমোহনের স্ত্রী অন্নপূর্ণা দেবী। এক কালো রাতে আমার চোখের সামনে জমিদারকে হত্যা করা হয়। সেই হত্যাকারী আমাকে নির্মমভাবে অত্যাচার করে। স্বামীর খুনির কাছে দর্শনের শিকার হয়ে বাধ্য হয়ে তাকে বিয়ে করি। খুনি আমাকে নতুন পরিচয় দেয় আসমা। নিজেকে অসংখ্যবার শেষ করে দিতে চেয়েছি, এই পাপ থেকে মুক্ত হতে চেয়েছি, কিন্তু পারিনি। তুমি আমার গর্বে ছিলে। যদি নিজেকে শেষ করতাম তাহলে তুমিও শেষ হয়ে যেতে। একটা নিষ্পাপ প্রাণকে মারতে পারিনি, তার অধিকার আছে পৃথিবীর আলো দেখার। যেদিন তুমি পৃথিবীতে আসলে সেদিন আমার কোল জোরে 2টা চাঁদ ছিল, তুমি আর শিরিন, তোমরা যমজ। সকল দুঃখ ভুলে গেছিলাম তোমাদের পেয়ে, নতুন করে বাঁচার শক্তি পেয়েছি। অন্যদিকে ভয় ছিল, এখানে থাকলে তুমিও পাপের রাজ্যের বাসিন্দা হয়ে যাবে, তাই তোমাকে দূরে সরিয়ে দিয়ে আশ্রমে অনাথ হিসেবে রেখে আসি। আর সবাই জানলো আমার মেয়ে হয়েছে, একমাত্র আয়েশা জানতো তুমি আমার সন্তান। তবে এই মিথ্যা বেশি দিন টিকেনি, তোমাকে লুকিয়ে দেখতে যেতাম। একদিন ধরা পড়ে যায়, সব সত্য বেরিয়ে আসে, শাস্তি দেওয়া হয়, সারা জীবন তোমাকে ছাড়া বাঁচতে হবে। আমার চোখের সামনেই তুমি বড় হতে লাগলে, তোমাকে আদর করতে পারিনি, ঘ্রাণ অনুভব করতে পারিনি। মায়ের জন্য যখন আর্তনাদ করছো তখন জড়িয়ে ধরে বলতে পারিনি আমি তোমার মা। তোমার অজান্তেই আমাকে আম্মা বলে ডাকতে, আমি তাতেই শান্তি অনুভব করতাম। আমার ছেলে, এতদিন তুমি যাকে মামা বলে ডেকেছো সেই তোমার আসল পিতা। বহুরূপী সে শিশু পাচারকারী, তোমার মায়ের দর্শক নিরুপমার শিমুল, আলী, আজমির। আর তোমার প্রিয়তমা স্ত্রী হত্যাকারী, তাকে ছেড়ে দিও না, তার পাপের রাজত্ব ধ্বংস করে দিও। এত বছর আমিও তার পাপ লুকিয়ে রেখেছি, তাই আমিও অপরাধী। একজন পাপী হয়ে তোমার চোখের দিকে কীভাবে তাকাবো? আমাকে ক্ষমা করো। এই ছোট্ট জামাটা তোমার মায়ের স্মৃতি তোমাকে দিতে পারেনি, এই জামাটা উপহার দিলাম, মায়ের স্মৃতি হিসেবে রেখে দিও।
এতে তোমার ব্যর্থ মা। মাহি চোখ লাল বর্ণ ধারণ করেছে, দেখে মনে হচ্ছে এক জ্বলন্ত অগ্নিশিখা। ক্ষুদ্র স্বরে বলছে, ফারজাত। মাহি নিজের ঘরে যায়, একটা ছুরি হাতে নেয়, যে ছুরিটা দিয়ে পূর্ণাকে হত্যা করা হয়েছে। মাহি দুর্গে সেই সংরক্ষণ ঘরে প্রবেশ করে। চারদিকে কাচের ভেতর বাচ্চাদের মাথার খুলি চোখ রাখা আছে। মনে মনে ভাবছে, কোন নরপিশাচের রাজ্যে এসেছে। ফারজাত পিছন থেকে মাহিকে দেখে হতভম্ব হয়ে যায়। মিনমিন স্বরে বলল, মাহি। মাহি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমাকে আপনার সাম্রাজ্যে স্বাগত জানাবেন না? ফারজাত মাহির হাত টেনে বলল, মাহি চলো, আমরা বাসায় ফিরে যাই। বাসায় কার কাছে ফিরবেন? তোমার আম্মার কাছে। সে নিজেকে শাস্তি দিয়েছে। ফারজাতের চোখ কপালে, কাঁদো কাঁদো স্বরে বলল, আসমান নিয়ে। মায়ের হাত ছেড়ে দেয়। ফারজাত 2 কদম পিছিয়ে দেয়। ফারজাতের চোখের দিকে তাকিয়ে, কি ধাক্কা খেলেন? আসুন ওস্তাদ, আমরা বসে কথা বলি, আপনার ইতিহাস শুনি। ফারজাত ভয়ে ভয়ে বলছে, মাহি তুমি সব জানো তাহলে? আপনি ভয় পাচ্ছেন কেন? এই প্রথম আপনার চোখে ভয় দেখছি। মাহি একটু থেমে, আপনি আমাকে অনেক আদরে রাখতেন কেন? ফারজাত জবাব দিল, প্রতিটি মানুষের দুর্বলতা থাকে, যেমন তোমার দুর্বলতা পূর্ণা, তার জন্য পুরো পৃথিবী উলটপালট করে দিতে পারো, ঠিক তেমনই আমার দুর্বলতা তুমি বাবা। সেজন্য কি ছেলের দুর্বলতাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? ফারজাত কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি এমন হোক, আমি পূর্ণাকে মারতে চাইনি, হয়ে গেছে। মাহিকে বুকে জড়িয়ে নিয়ে ফারজাত কাঁদতে কাঁদতে বলল, যা হয়েছে চলো ভুলে যায়, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার জন্য পাপের রাজত্ব ছেড়ে দিব, আমার একসাথে থাকবো তুমি, মিহির আর আমি, তোমাকে আবার বিয়ে করাবো। ফারজাতকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় মাহি। ক্ষুদ্র স্বরে বলল, আপনি কি বলছেন এসব? আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী আছে পূর্ণাময়ী, আমার জীবনে আর কোনো নারী আসবে না। একটু থেমে, আর ক্ষমা? এতগুলো লাশের উপর দিয়ে কোনো সমঝোতা হয় না, আপনাকে আমি নিজ হাতে শাস্তি দিব। ফারজাত কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি পারবে না, কারণ আমি তোমার বাবা। আমি আপনার সব পাপ ক্ষমা করে দিয়েছি, তবে একটা ছাড়া। কি সেটা? আপনার শেষ ইচ্ছে জানতে চাই। আমি কখনো তোমার মুখ থেকে বাবা ডাক শুনিনি, একবার বাবা ডাকবে? ফারজাত বলল। মাহি কোন পাপটা ক্ষমা করবে না? মাহি কয়েক মিনিট চুপ থেকে ধীরে ধীরে বলল, আপনি বলেন আমার দুর্বলতা পূর্ণময়ী, তার জন্য আমি সব করতে পারি, ঠিক বলছেন। আমি শক্ত করে ছুরিটা ধরে শরীর সমস্ত শক্তি দিয়ে ফারজাতের গলায় আঘাত করে বললাম, আমি আমার বাবাকে না, আমার পূর্ণময়ীকে খুনিকে শাস্তি দিলাম বাবা। ফারজাত 2 হাতে গলা চেপে ধরেছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আস্তে আস্তে মেঝেতে পড়ে গেল। মাহিও তার পাশে বসে অশ্রুসিক্ত নয়নে মধ্যস্বরে বলল, বাবা। মাহির দিকে তাকে মৃদু হেসে চোখ বন্ধ করলো ফারজাত। তার শরীরটা কয়েক মিনিট খিঁচুনি হলো, দেহ থেকে আত্মা বেরিয়ে গেল, নিত দেহটা পড়ে রইল। অফিসার রুবেল এসে আসমান দেহ উদ্ধার করে, তারপর দুর্গে যায়। কাল দুর্গের ভিতরে বন্দি থাকা বাচ্চারা দরজা খোলা পেয়ে কৌশলে বের হয়ে পুলিশকে সব জানায়। তারপর রুবেল পূর্ণা ও ফারজাতকে উদ্ধার করে। ফারজাত এখানে আছে, পূর্ণা আছে বুঝতে পারে রুবেল, তাই চলে আসে। মাহি তার নিহত বাবার পাশে বসে স্থির হয়ে তাকিয়ে আছে। রুবেল এসে বলল, মাহি কি করছেন আপনি? আমাকে গ্রেপ্তার করুন অফিসার। রুবেল কাঁদো কাঁদো স্বরে বলল, আমি পারবো না, আপনি পালিয়ে যান, অন্য কেউ আসার আগে জলদি পালিয়ে যান। পালিয়ে কোথায় যাব? আমার পূর্ণাময়ী যে এখানে, আপনাকে যেতে হবে, আমি আপনাকে গ্রেপ্তার করতে পারবো না। আমি পালাবো না অফিসার, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমার ফাঁসি দিন। রুবেল ক্ষুদ্র স্বরে বলল, আপনি কি আপনার ছেলের পাশে থাকতে চান না? আপনি ছাড়া মিহিরের কেউ নেই, অনুরোধ করছি, নিষ্পাপ বাচ্চাটাকে একা করে দিবেন না, আপনি এখান থেকে চলে যান। রুবেলের অনেক জোরাজুরিতে মাহি চলে গেল। মাহি চোখ খুলে অতীত থেকে ফিরে, চোখে অশ্রু, উপস্থিতি সবার চোখে অশ্রু। ইন্সপেক্টর হৃদয় মৃদু শব্দ তুলে কাছে। ইন্সপেক্টর রাফি প্রশ্ন করলো, আপনি একজন অপরাধীর জন্য কাঁদছেন? এ প্রথম কাউকে রিমান্ড দেওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে স্যার। আপনার চোখে অস্ত্র কেন স্যার? রাফি জবাব দিল, যদি বিবেক ও শিক্ষার দিক দিয়ে চিন্তা করি তাহলে মাহিবিন চৌধুরী নির্দোষ। সে অন্যায় প্রতিবাদ করছে, দোষীকে শাস্তি দিয়েছে। আর যদি আইনের দিক দিয়ে ভাবি তাহলে সে দোষী, অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না, সে অধিকার শুধু আইনের রয়েছে। অফিসার রুবেল বলেন, আমি এজন্য চাকরি থেকে পদত্যাগ করেছি, নিজের বিবেককে বেছে নিয়েছি। আরিফ প্রশ্নগুলো, তারপর কি হয়েছিল রুবেল স্যার? মাহি এখানে এই শহরে কীভাবে আসলো? একজনকে খুন করেছে। রুবেল একটু শ্বাস নিয়ে বলল, তারপর থেকে পূর্ণার কয়াবরের পাশে থাকতে শুরু করে। আস্তে আস্তে তার আচরণ পরিবর্তন হয়ে যায়, একা একা কথা বলতো, পূর্ণাকে নিয়ে কল্পনা জগতে ছিল, একসাথে থাকতো, ঘুরতো, নদীর পাড়ে বসে জ্যোৎস্না উপভোগ করতো। এমন করে চলে যায় 1টা বছর। পূর্ণাকে হারিয়ে দিশেহারা হয়ে যায়। আয়েশা আপা অসুস্থ হয়ে বিদায় নিল পৃথিবী থেকে। মিহির আশ্রমে একা হয়ে পড়ে। আমি মিহিরকে নিয়ে চলে আসি অন্য শহরে। ইন্সপেক্টর আমি এইটুকু 100% নিশ্চিত হয়ে বলতে পারে, মাহি কোনো নির্দোষ মানুষকে আঘাত করবে না। যাকে হত্যা করেছে তার পরিচয় জানতে পারি? রাফি উত্তর দিল, আমরাও জানি না, তার পরিচয় খুঁজতেছি, আপনি তাকে দেখুন, শান্তিনগরে কী হলো চিনতে পারবেন। ঠিক আছে চলুন। সবাই মর্গে গেল। লাশটা দেখে রুবেলের চোখ কপালে, এ তো মোহন। বলেছিলাম মাহি নির্দোষ কাউকে মারবে না। সবাই সবার দিকে এক পলক তাকালো, কী বলবে ভেবে পাচ্ছে না। তারা রুবেলের মতো বিবেকের তাড়নায় পড়েছে। আগামীকাল মাহিকে কোর্টে নেওয়া হবে, ফাঁসির আদেশ হবে। যদি মাহিকে ছেড়ে দেয় তাহলে তাদের শাস্তি পেতে হবে, চাকরিচ্যুত হবে। মাহিকে ছেড়ে না দিলে ফাঁসি হবে। বিবেক নয় আদেশ, একটা বেছে নিতে হবে। চিন্তায় পড়ে যায়, কী করবে। খানিকক্ষণ ভাবনার পর সিদ্ধান্ত নেয় মাহিকে মুক্তি দিবে। রুবেল প্রশ্ন করলো, জেল থেকে আসামি পালিয়ে যাওয়ার জন্য আপনাদের শাস্তি হবে?
ইন্সপেক্টর রাফি উচ্চস্বরে বলল, আমরা প্রস্তুত, যে শাস্তি হোক মাথা পেতে নেব। কারাগারে গিয়ে মাহিকে কালো কাপড়ে চোখ বেঁধে দেয়, হাতে রশি দিয়ে বাঁধে, তাকে দিয়ে ইন্সপেক্টররা বেরিয়ে পড়ে এক মিশনে। মিহিরকে নিয়ে রুবেল আলাদা যায়। আগে মিহিরকে বাসায় রেখে আসবে, তারপর তাদের সাথে যুক্ত হবে। ঘণ্টাখানিক পর গাড়ি থামে। পূর্ণা মাহির ভালোবাসার গড়, পূর্ণাহির প্রেম সেখানে। ধরে নামানো হয় মাহিকে। চোখ বাঁধা অবস্থায় মাহি প্রশ্ন করে, আমাকে কোথায় নিয়ে আসলেন? রাফি হাতের বাঁধন খুলে চোখের কাপড় সরিয়ে দিয়ে বলল, আপনার ঠিকানায়, আপনার ভালোবাসার প্রিয়তমা মায়াবী চোখের পূর্ণাময়ীর কাছে। মাহি মৃদু হেসে এক দৌড়ে চলে যায় পূর্ণার কবরের কাছে। মাহি বসে আছে, হঠাৎ পূর্ণার কণ্ঠস্বর ভেসে আসে, এতদিন কোথায় ছিলে? কতদিন দেখি না তোমায়। মাহি নরম স্বরে উত্তর দিল, 7 দিন দূরে ছিলাম মাত্র। এই 7 দিন আমার কাছে 700 প্রহরের সমান। বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে আসে পূর্ণা। সাদা শাড়ি, মেঘে বরণ কেশ, বাতাসে উড়ছে। মাহি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পাশে বসে মাহির কাঁধে মাথা রাখে। মাহি ফিসফিস করে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মায়াবী চোখের পূর্ণাময়ী। দূর থেকে হৃদয় লক্ষ্য করলো মাহি একা একা কথা বলছে, হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি দিচ্ছে, মনে হচ্ছে পাশে কেউ রয়েছে। আরিফ ভয়ে ভয়ে বলল, স্যার জলদি চলুন এখান থেকে। কবরের পাশে একা থাকা মাহির পক্ষেই সম্ভব। পিছন থেকে রুবেল এসে বলল, আপনারা ভয় পাচ্ছেন? সবাই ভয়ে চমকে ওঠে। রাফি বলল, আরে এমনভাবে কেউ আসে? কলিজা কেঁপে উঠছে। মাহি একা একা কথা বলছে। রুবেল মৃদু হেসে বলল, একা একা না, তার পূর্ণাময়ীর সাথে কথা বলছে। রাফি বলল, এটা কিভাবে সম্ভব? কল্পনা জগতে সম্ভব। বাস্তবতা থেকে কল্পনার জগৎ সুন্দর। সেখানে ভালোবাসা পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, থাকবে না হারানোর ভয়, স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতা। কয়েক মিনিট নিস্তব্ধ থেকে রাফি বলল, আমাদের এখন যেতে হবে। রুবেল বলল, আপনাদের সব কিছু এখন কঠিন হবে। হৃদয় জবাব দিল, যে পরিস্থিতি হোক আমরা হাসি মুখে মেনে নিব, আমাদের জন্য চিন্তা করবে না। বিদায় নিয়ে আরিফ রাফি গাড়িতে উঠে গেল। হৃদয় দূর থেকে পূর্ণার কবরের দিকে তাকে মিনমিন সরে বলছে, আপনাকে দেখা সৌভাগ্য হয়নি পূর্ণা, তবে এটা বলতে পারি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী আপনি। গাড়িতে উঠে চলে যায় তারা। ওদিকে মাহি একা একাই হাসছে, কথা বলছে। 7 দিন পর বাহিরে ঝুম বৃষ্টি, বারান্দায় বসে ডায়েরি পাতায় লিখছে রুবেল। আজ লিখছে এক রহস্যময় প্রেম কাহিনী শেষটা। এই গল্পের শেষটা করুণ ছিল, যা সবাইকে অশ্রু জড়িয়েছে, অবাক করেছে, ভালোবাসার অনুভূতি জাগিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে ভালোবাসলে হৃদয় থেকে, আত্মার গভীর থেকে বাসতে হয়। যদি লাইলি, মজনু, শিরি, ফরহাদ বেঁচে থাকতো, তাহলে তাদের প্রশ্ন করতাম, এই ভালোবাসার রহস্য কী? যারা ভালোবেসে অমর হয়ে আছে তারা কি উত্তরটা জানে? এক নৃশংস রহস্যময় বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা, রক্তাক্ত ভালোবাসার গল্পে কি এখানেই শেষ? সব রহস্য উন্মোচন হয়েছে। পূর্ণার মাহির প্রেম কাহিনী সবার মুখে মুখে। ফারজাতের মতো মুখোশধারী তার নৃশংসতার জন্য তার কবরের লোকে থুতু ফেলে। অন্যদিকে ইন্সপেক্টর প্রমাণ করেছে বিবেকের উপর কোনো কিছু নেই। তাদের এই মুহূর্তের জন্য শাস্তি পেতে হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, মাহিকে পলাতক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এত আপনতার মাঝেও পূর্ণতা পেয়েছে ডাক্তার রিদম আর তিশার ভালোবাসা। হারানোর বেদনা রিদম বুঝে, তাই তিশাকে সেই ব্যথা অনুভব করতে দেয়নি। বিয়ে করেছে, তাদের ঘরে ছোট্ট একটি শিশুকন্যা রয়েছে, যার নাম রেখেছে পূর্ণা। মাহিররা কখনো মরে না, হয়তো আবার তাদের প্রেমের উপাখ্যান হবে মিহির আর ছোট্ট পূর্ণার মাধ্যমে। সমাপ্ত। গল্পের নামটা তো দেখলেন, পূর্ণাময়ী। আর গল্পের লেখিকার নাম হচ্ছে মরিয়ম মেঘলা। অসাধারণ একটা গল্প লিখছেন। আপুকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপুর জন্য এত সুন্দর একটা গল্প পড়তে পারছি আর আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। থ্যাংকস এ লট আপু, সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ। গল্পটা এখানেই সমাপ্ত।